স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের সীমান্তবর্তী জেলা সহ উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনায় শনাক্ত, সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলেছে। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও 12 জনের মৃত্যু হয়েছে। 12 জনের মধ্যে 10 জন করোনা পজিটিভ ছিলেন, আর অন্য 2 জন মারা গেছেন উপসর্গ নিয়ে। মারা যাওয়া 6 জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, 3 জন রাজশাহীর, মেহেরপুরের 1 জন ও নাটোরের 2 জন। এর আগে রোববার 13 জনের মৃত্যু হয়। এই বাস্তবতার পরও রাজশাহীতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে প্রয়োজনে অপ্রয়োজনে অবাধে ঘোরাফেরা থামছে না। সাতক্ষীরায় কিছুতেই থামানো যাচ্ছে না করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি। সংক্রমণ রোধে গেল 5 জুন থেকে লকডাউন চলছে। কুষ্টিয়ায় 24 ঘন্টায় 171 নমুনায় 71 জন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 41.52%। ঝিনাইদহে 113 নমুনায় শনাক্ত হয়েছেন 51 জন। মেহেরপুরে 64 নমুনায় 32 এবং চুয়াডাঙ্গায় শনাক্ত হয়েছেন 57 জন। এসব জেলায় শনাক্তের হার 45%-এর উপরে। যশোর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। আমরা তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ করোনা সংক্রমণের অবস্থা। রিপন, যশোরে করোনা পরিস্থিতি কেমন দেখছেন এবং হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন বাড়ছে? অক্সিজেন থেকে শুরু করে আইসিইউ এর সাপোর্ট সম্পূর্ণভাবে দেয়া যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রতিদিনই যেমন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, সেই রকম বাড়ছে মৃত্যুর হারও। আজকেও 2 জন মারা গেছে। গত 3 দিনে 9 জন মারা গেছে যশোর 250 শয্যা হাসপাতালে। যশোর করোনার যে ডেডিকেট ওয়ার্ড রয়েছে সেখানে 63 জন ভর্তি রয়েছে, এবং যে ইয়েলো জোন রয়েছে সেখানে ভর্তি রয়েছে আরও 40 জনের উপরে। এই সমস্ত হাসপাতালে আসলে সিট সংখ্যার তুলনায় রোগীর সংখ্যা আরও বাড়ছে। আইসিইউ বেড রয়েছে মাত্র 3টি, সেগুলো পরিপূর্ণ রয়েছে। অর্থাৎ এখন যে রোগী আসছে তারা আইসিইউ বাদেই থাকছে হচ্ছে। এবং অবস্থায় মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে। এবং আপনারা জানেন যে আজকে যে পুলিশের মানুষের বাধা নিষেধ, সেই বাধা নিষেধে চলছে। তো বাধা নিষেধের অবস্থাও আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ সেই বাধা নিষেধ মানছে না। চলাচলে যে নিয়ন্ত্রণ করা ছিল সেটি মানছে না। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী রিপন হোসেন যশোর থেকে জানাচ্ছিলেন সেখানকার করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। এদিকে করোনা ভাইরাসের আরেক বিপজ্জনক ভ্যারিয়েন্ট B.1.351, যা দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্ট নামে পরিচিত, চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে এই ধরন। গবেষকরা বলছেন করোনা আক্রান্তদের মধ্যে 75% এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ায় দ্রুত সুস্থ হচ্ছেন না রোগীরা, মৃত্যুও হচ্ছে অনেকের। ইউকে ভ্যারিয়েন্টও ধরা পড়েছে চট্টগ্রামে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলছেন মানুষ সচেতন হলেই কেবল রোধ হবে যে কোনো ভ্যারিয়েন্ট। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় আরও জানাচ্ছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে করোনার ভয়ঙ্কর রূপ সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট। ভারতের ভেরিয়েন্ট প্রবেশ করার আশঙ্কা করলেও এখনো দাপিয়ে বেড়াচ্ছে ইউকে ভেরিয়েন্ট। করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সের পর গবেষকরা বলছেন চট্টগ্রামে 75% আক্রান্ত হচ্ছে ভয়ঙ্কর আফ্রিকান ভেরিয়েন্টে। সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট পেয়েছি 75% মানুষের ক্ষেত্রে, আর 25% পেয়েছি আমরা ইউকে ভেরিয়েন্ট। আমাদের গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আমাদের স্যাম্পল আরো কালেকশন হচ্ছে। আমরা হয়তো 2-1 সপ্তাহের মধ্যে আরো ডিটেইলস বলতে পারবো যে আমাদের চট্টগ্রামে কি কি ভেরিয়েন্ট এখন কার্যকরী আছে। চট্টগ্রাম অঞ্চলে আমরা বলতে পারি আমাদের এই যে রোগের যে প্রাদুর্ভাব হলো এবং যেটা পিকে উঠলো, এটা আসলে এটা ছিল ইউকে এবং আফ্রিকান ভেরিয়েন্টটা। কিন্তু আমরা অত্যন্ত ভাগ্যবান যে এখনো আমাদের দেশে ভারতীয় ভেরিয়েন্টটা এখনো আসেনি। স্বাস্থ্যবিধি না মানলে কোনো ভেরিয়েন্টই রোধ করা সম্ভব নয় বললেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। একটি দেশে যখন করোনা আক্রান্ত হয়, মহামারী আক্রান্ত হয়, তার 20% লোক আক্রান্ত হবে বলে আমরা ধরে রাখি। সেই লক্ষ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে। আপনারা জানেন যে আমরা বেড বাড়াচ্ছি এবং একই সাথে আমরা স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণ রোধ করার চেষ্টা করছি। তবে ভারত ও ব্রাজিলের ভেরিয়েন্ট নিয়েও চট্টগ্রামে চলছে গবেষণা। এই পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত 55,000, মারা গেছেন 600 জনের মতো। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।
করোনা পরিস্থিতিতে যখন আত্মীয় স্বজন ত্যাগ করে চলে গেছে তখন দায়িত্বের বাইরে গিয়ে পুলিশ জনগণের পাশে দাঁড়িয়েছে বলেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাব ইন্সপেক্টরদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন তিনি। বলেন, মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে জনমানুষের কল্যাণ এবং দেশের ধারাবাহিক সমৃদ্ধির লক্ষ্যে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে। জনগণের সেবক হিসেবে প্রতিকূল ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। এর আগে আইজিপি পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বহিরাগত ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। চলমান করোনা ক্রান্তিকালেও বাংলাদেশ পুলিশের আত্মত্যাগ ও অনবদ্য ভূমিকা আজ সর্বমহলে প্রশংসিত। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব এবং সাহসিকতা ও অভাবনীয় সাফল্য রয়েছে। এই জন্য পুলিশের বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে, ধারাবাহিকভাবে জনবল বৃদ্ধি করা হয়েছে। ২৪ ঘন্টায় বিশ্বে আবারও কমেছে করোনা সংক্রমণ ও মৃত্যু। একদিনে প্রায় ৩ লাখ আক্রান্ত ও ৬,৫১৯ জনের বেশি প্রাণহানি হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৭,৬৭,০০,০০০ ছাড়ালো, আর ৩৮,১৯,০০০ ছাড়িয়ে গেল মোট মৃত্যু। ২৪ ঘন্টায় ভারতেও কমেছে ভাইরাসটির সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন ৬৮,০০০, প্রাণ হারিয়েছে ১,৭৬১ জনের। পূর্ববর্তী দিনের চেয়ে সংক্রমণ কমেছে ব্রাজিলেও। একদিনে ৩৬,০০০-এর বেশি আক্রান্ত ও ১,০০০-এর অধিক মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশটিতে। আর ২৪ ঘন্টায় ৫,০০০-এর বেশি আক্রান্ত ও ১শতাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে করোনা সংক্রমণ কমায় আগামী ৪ সপ্তাহের ভেতরে লকডাউন শিথিল করতে যাচ্ছে ইংল্যান্ড। কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি করে ৩ জনকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত এএসআই সৌমেন রয়কে কুষ্টিয়া আদালতে হাজির করা হয়েছে। রোববার বিকেলেই অভিযুক্ত পুলিশের এএসআই সৌমেন রয়কে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া এই ঘটনার তদন্তে আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানায় সৌমেন রয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহত যুবক শাকিল খানের বাবা মেজবার রহমান। রোববার সকাল 11:30টার দিকে প্রকাশ্যে দিবালোকে এক নারী ও তার শিশু সন্তান সহ 3 জনকে গুলি করে হত্যার ঘটনায় সৌমেনকে আটক করে পুলিশ। কুষ্টিয়া থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, আপনার কাছে জানতে চাইবো যে আসামি এএসআই সৌমেনকে আদালতে নেওয়া হয়েছে, আমরা এরই মধ্যে জেনেছি। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? 164 ধারায় জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে বলে আমরা তথ্য পেয়েছি। সর্বশেষ কি জানেন? এএসআই সৌমেন রায়কে আসলে মেজবারের করা মামলায় কুষ্টিয়ার পুলিশ লাইনে অবস্থিত ডিবি কার্যালয় থেকে কড়া পুলিশ প্রহরার মাধ্যমে এই চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এখানকার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের এজলাসে তাকে খাস কামরায় রাখা হয়েছে, যেটি দোতলায় অবস্থিত। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত নিশিকান্ত সরকার, উনি আসলে এই আসামির কে 164 ধারায় জবানবন্দি নেওয়ার জন্য আবেদন করবেন এবং তিনিও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। আমরা দেখেছি যে আদালত বিচারক যখনই তার খাস কামরায় বসবেন তখনই কিন্তু তিনি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করবেন। এবং নিশিকান্ত সরকার আমাদেরকে যেটা জানিয়েছেন যে যেহেতু তিনি এই ঘটনাটা স্বীকার করেছেন এবং তিনি 164 ধারায় স্বীকারোক্তি দেওয়ার জন্য স্বীকৃতি দিয়েছেন, সেই কারণেই কিন্তু তাকে আসলে এই স্বীকারোক্তি চাওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহিদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদ সংগ্রহের জন্য। আপনি আদালত চত্বরেই থাকুন, পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।
সাভারের ভাকুরতায় জোড়া খুনের দুদিন পর শাহজালাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক শাহজালাল নিহতদের মধ্যে একজন রায়হানের ফুফাতো ভাই। পারিবারিক কলহের জের ধরে রায়হান ও তার খালাতো ভাই নাজমুলকে হত্যা করে শাহজালাল। গেল শনিবার ভাকুরতা ইউনিয়নের হারুরিয়া এলাকায় একটি পাট ক্ষেত থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় নিহত দুজনকে প্রথমে নেশাগ্রস্ত খাদ্যদ্রব্যের মাধ্যমে পরে পাট খেতে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন আরও একজন পলাতক বলে জানিয়েছে পুলিশ। আমাদের যে মূল আসামি তিনি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। এছাড়া তার সাথে আরও একজন যিনি ছিলেন তিনিও আমাদের অচে আছেন, যে কোনো সময় সেও গ্রেপ্তার হয়ে যাবে। তো সর্বোপরি এটি আপনারা বলতে পারেন যে পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে খুব স্বল্পতম সময়ের মধ্যে আসামিদেরকে চিহ্নিত করেছে এবং গ্রেফতার করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সৈনিক লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কথা বলেন তিনি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশের রাজনীতিতে বিএনপি পারস্পরিক বিদ্বেষ সৃষ্টি করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না। গণতান্ত্রিক রাজনীতিতে সহাবস্থানে যে সহযোগিতা প্রয়োজন তা বিএনপি বড় বাধা সৃষ্টি করে রেখেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিকাশের সবচেয়ে বড় বাধা বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি। জেনারেল জিয়াকে হত্যার ষড়যন্ত্র আওয়ামী লীগ করেনি, বেগম জিয়াকে হত্যার ষড়যন্ত্র আওয়ামী লীগ করেনি, অথচ শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছে এই বিএনপি এবং বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত এই বিএনপির প্রতিষ্ঠাতা। খালেদা জিয়ার জন্মদিনের বিষয়ে কোনো ইস্যু হতে পারে না। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই জন্মদিনের মতো বিষয় অযাচিতভাবে সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে ফুসফুস ও কিডনি জটিলতার কারণে বারবার জ্বরে আক্রান্ত হচ্ছেন খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে মির্জা ফখরুল এই তথ্য দেন। সেই সাথে সরকার করোনার ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। ওনার জন্মদিনের ব্যাপারে কি আছে না আছে এটা তো তাদের দায়িত্ব না। এটাকে দিস ক্যান বি ইস্যু, এটাকে ইস্যু হতে পারে না, পলিটিক্যাল ইস্যু হতে পারে না। হ্যাঁ, এখন পার্টিকুলার একটা ডেটে কেউ জন্ম নিতে পারবে না, এটা একটা ঘোষণা দিয়ে দিলেই তো হয়ে যায়। নবনী কেন ওই দিন হিসাব করেই আপনাকে ওই সন্তানের জন্ম দেওয়ার কথা চিন্তা। দিনের সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। 33 বছর কেটে গেছে, কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার লাইন এখন রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের পল্লবী ইস্টার্ন হাউসিং এর লাখো বাসিন্দাদের আক্ষেপে রূপান্তরিত হয়েছে। 33 বছরেও পাকা হয়নি এই হাউসিং এর সড়ক। ড্রেনের উপচে পড়া পানি ভোগান্তি আরও বাড়িয়েছে বাসিন্দাদের। বরাবরের মতো আশ্বাসের বাণী শুনিয়েছেন জনপ্রতিনিধিরা। তালুকদার বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। 1987 সালে জন্ম পল্লবীর এই আবাসিক এলাকাটির 220 একর জায়গায় বিক্রি করা হয় 6000 প্লট। এখানে এখন বাস করছেন 1 লাখেরও বেশি মানুষ। আছে 6টি মসজিদ, স্কুল, মাদ্রাসা মিলিয়ে 20টি শিক্ষা প্রতিষ্ঠান। সবই আছে, নেই শুধু পাকা রাস্তা। শুরু সেই ইটভাঙা পথ এখনই রোড, পাকা হয়নি আজও। বৃষ্টি হলেই শুরু হয় দুর্ভোগ। গ্রামের রাস্তা এর চেয়ে ভালো থাকে, তাই এত বড় একটা হাউজিং এর রাস্তা এটা ঢাকা সিটি কর্পোরেশন কি করে, কিংবা হাউজিং ওলারাই কি করতেছে? মাঝে মাঝে মালিক সমিতি অফিস থেকে কিছু ওই আবিষ টাবিষ ফালাই দিলে আবার এই এরকমই হয়ে যায়। গোটা এলাকার সব রাস্তারই একই দুর্দশা। বড় বড় গর্ত দেখা দিয়েছে, এর মাঝে পরিণত হয়েছে মরণ ফাঁদে।
কিন্তু ইস্টার্ন হাউজিংকে আমরা চাই আমাদের সাথে এটা হাত বাড়ানোর জন্য, কিন্তু তারা সেভাবে ভ্রুক্ষেপ করে না। এখানে তো বাড়ি করাতেই আমাদের প্রতিশ্রুতি চলতেছে, যেমন এর আগে বলছে ইস্টার্ন হাউজিং, যা আমরা করে দিচ্ছি। একসময় পল্লবীর ইস্টার্ন হাউজিং বেসরকারি ব্যবস্থাপনা থাকলেও এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে। তাদের দায়িত্ব ছিল পাকা সড়ক নির্মাণের, কিন্তু ডেভেলপারদের মতো তারাও দেখছেন এলাকাবাসীর দুর্দশা। সিস্টেম অনুসারে যেটা হয় যে ওরা রাস্তাঘাট একদম সুন্দর করে কমপ্লিট করে বুঝিয়ে দেবে, তারপর থেকে আমরা আবার বোঝা পর আমরা কাজ শুরু করব। এই অবস্থাটা নাই বিধায় আমাদের সিটি কর্পোরেশন পুরোটা জিনিসটা বুঝে নিচ্ছে না। সিটি কর্পোরেশন যদি না বুঝিয়ে দেয় ইস্টার্ন হাউজিং করতে পারবে না, তার তো একটা অনুমোদন লাগবে। ইতিমধ্যে আমরা সেই অনুমোদনও ইস্টার্ন হাউজিং থেকে পেয়েছি। এই ফাইলটা এক নেকে অনুমোদন হয়ে গেলে আমরা দ্রুত এই জুনের বাজেটের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা কাজ করতে পারব। জনপ্রতিনিধিদের দেয়া তথ্য নিছক আশ্বাস নাকি বাস্তব, সেটা দেখার জন্য অপেক্ষার মধ্য দিয়ে এলাকাবাসীকে পার করতে হবে আরও একটি বর্ষা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বসুরহাটের মেয়র আব্দুল কাদের মির্জা। মঙ্গলবার বিকেলের মধ্যে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গ্রেফতারের সময় বেঁধে দিয়ে তার দাবি মেনে না নিলে বুধবার সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। সোমবার সকাল 8:45 বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে এই ঘোষণা দেন তিনি। এদিকে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর হামলার প্রতিবাদে তার অনুসারীরা কাদের মির্জার কুশপুত্তলিকা দাহ করেছে। এর আগে চরফকিরা ইউনিয়নের চাপরাশহাটে কাদের মির্জার গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিচার না হলে পরশুদিন হরতাল নয়, আমরা হরতাল দেব না। সব গাড়ি ঘোড়া কোম্পানিগঞ্জের সমস্ত বন্ধ, ঠিক আছে? বিচার না হলে আপনারা সিএনজি কোন বাস এখান থেকে ছেড়ে যাবে না, একদিন বন্ধ থাকবে। বিচার না হলে আমরা পরে বসে সিদ্ধান্ত নেব। এবারে নগদের সৌজন্যে বিজয় থেকে অর্জনে সুদিনে ফিরছে দেশের পুঁজিবাজার। এক বছরের বিস্ময়কর পরিবর্তন হয়েছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। প্রায় 2 লাখ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে এই সময়ে। সূচক লেনদেন সবই বেড়েছে কাঙ্ক্ষিত হারে। ফ্রন্টিয়ার জার্নালের জরিপে এক বছরে 3বার বিশ্বসেরা পুঁজিবাজার হয়েছে ডিএসই। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার নেওয়া পদক্ষেপে সুশাসন ফিরতে শুরু করেছে বিধায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থাও বেড়েছে। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে গেল 8 কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে 2340 কোটি টাকা। এই সময়ে প্রতিদিন লেনদেন ছাড়িয়েছে 2000 কোটির ঘর, যা এক বছর আগে হয়তো ভাবতেও সাহস পেত না বাজার সংশ্লিষ্ট কেউ। রোববার শেষে ডিএসসির বাজার মূলধন দাঁড়িয়েছে 5,08,000 কোটি টাকা, যা আগের বছর জুনের মাঝামাঝি সময়ে ছিল 3,10,000 কোটি। ডিএসসির প্রধান সূচক বর্তমানে অবস্থান করছে 6,000 ছাড়িয়ে। গেল বছর এই সময়ে যা ছিল 3,900 পয়েন্টে। সবচেয়ে অবিশ্বাস্য পরিবর্তন এসেছে লেনদেনে। গেল বছর এই সময়ে করোনা বাস্তবতায় ডিএসসিতে লেনদেন নেমে আসে 53 কোটিতে, আর এবছর যা 2,000 কোটি ছাড়িয়ে। নতুন কমিশন এসে যখনই গভর্নেন্সের প্রতি যথেষ্ট জোর দিল, তারা যখন কিছু অন্যায়কারীকে চিহ্নিত করলো, তাদের ব্যাপারে যখন কিছু ব্যবস্থা গ্রহণ করতে শুরু করলো, তখন কিন্তু মানুষের আস্থা ফিরে আসলো। উল্লাসিত হওয়ার কোনো কারণ নাই। যতক্ষণ পর্যন্ত এটাকে ধরে রাখতে না পারি, আমাদের অতি বিলম্বে এই ফ্রন্টিয়ার মার্কেট থেকে আমাদের এমার্জিং মার্কেটে আসা দরকার। তাহলে আমরা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে অনেকগুলো সুযোগ সুবিধা পাবো। বিনিয়োগকারীদের লাভের হিসেবে গেল সেপ্টেম্বর অক্টোবরের পর আবারও বিশ্বসেরা পুঁজিবাজার হিসেবে নাম এসেছে ডিএসসির। ফ্রন্টিয়ারের জরিপে বলা হয়েছে, গেল মে মাসে ডিএসসির বিনিয়োগকারীরা গড়ে মুনাফা করেছে 9.4%, যা পেছনে ফেলেছে পাকিস্তান, ভিয়েতনাম, চীন, ফিলিপিনের মতো দেশের স্টক এক্সচেঞ্জকে। ইন্ডেক্স কোথায় গেল এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, ভলিউম কত হলো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। শুধু দেখতে হবে যে আপনার কোন রকমের
ইনসাইডার ট্রেডিং হচ্ছে কিনা, সার্কুলার ট্রেড হচ্ছে কিনা, বাজার নিয়ে কেউ খেলছে কিনা, অতি মূল্যায়ন না। এটাও তো কিন্তু বাজার যারা বিনিয়োগকারী তাদেরকে জানানো উচিত আমাদের থেকে যে এই জিনিসগুলো এটা হচ্ছে একটা গুজব। স্পেকুলেশন ইজ অ্যালাউড, স্পেকুলেশন না হলে বাজার চলবে কি করে? কিন্তু রিউমারটাকে এনকাউন্টার করার জন্য ওই রিসার্চ সেল কাজ করবে। বাজারের ইতিবাচক ধারা বজায় রাখতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাথে ডিএসই ও সিএসসির কাজের সমন্বয় বাড়াতে হবে বলেও মত দেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। গেল 6 বছরে পুঁজিবাজার থেকে আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে 68টি প্রতিষ্ঠান 4,831 কোটি টাকা সংগ্রহ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। জাতীয় সংসদে চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্যের করা প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান তিনি। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত করা হয় এই তথ্য। সংসদে অর্থমন্ত্রী 2টি বিল উত্থাপন করেন। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, করোনা মহামারীর প্রকোপে গেল অর্থ বছর জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কম অর্জিত হয়েছে, তবে সরকারের নেওয়া পদক্ষেপে অর্থনীতি খুব একটা বেশি ক্ষতির মুখে পড়েনি বলেও দাবি করেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। সংবাদের এ অংশে সময় হলো আরেকটি বিরতির। ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ অমি সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেছেন চিত্রনায়িকা পরিমণি। বাকি 4 আসামি অজ্ঞাতনামা। সোমবার সকালে পরিমণি লিখিত অভিযোগ জমা দেন। পরিমণির এই অভিযোগ রেকর্ড করা হয়েছে। পুলিশের একাধিক দল আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানানো হয়েছে। এর আগে রোববার রাতে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবি জানান পরিমণি। অভিযোগ করেন তাকে এক প্রভাবশালী ব্যক্তি ধর্ষণ ও হত্যা চেষ্টা করেছিল 4 দিন আগে ঢাকা বোট ক্লাবে। এমন বিস্ময়কর অভিযোগের ঠিক 2 ঘন্টার মাথায় নিজ বাসায় বসে সাংবাদিকদের কাছে সেই অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেন পরিমণি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বারোমাসি সজনে আবাদ করে সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার এক যুবক। এই সবজি চাষে বাড়তি কোনো খরচ না থাকায় লাভের পরিমাণ বেশি হচ্ছে ওই কৃষকের। ভারত থেকে আনা বীজ দিয়েই সফল হয়েছেন তিনি, আর তাকে দেখে আশপাশের অনেকেই আগ্রহী হচ্ছেন সজনে চাষে। জামান আক্তারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। উচ্চ খাদ্যগুণ সম্পন্ন সবজি সজনের দেশি জাত থেকে বছরে মাত্র একবার ফলন পাওয়া যায়। এজন্য সজনের বাণিজ্যিক চাষের কথা খুব একটা শোনা যায়নি। তবে এখন 12 মাসের সজনে বাণিজ্যিক চাষাবাদের স্বপ্ন দেখাচ্ছে। চুয়াডাঙ্গা সদরের ভান্ডারদহ গ্রামের তোতামিয়া সজনের বাণিজ্যিক চাষ নিয়ে কাজ করছেন। অনলাইনে 12 মাসি সজনের কথা জেনে বছর খানেক আগে ভারত থেকে বীজ আনান তিনি। পরে 1 বিঘা জমিতে তা রোপণ করে এখন বেশ ভালো ফল পাচ্ছেন। আমি এখন প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 দিন হারভেস্ট করা হচ্ছে। তো আমার সর্বনিম্ন যেদিন সর্বপ্রথম হারভেস্ট হয় সেদিন হয়েছে 8 কেজি হয়েছিল, আর পরে 15 কেজি, 20 কেজি, 25 কেজি পর্যন্ত হারভেস্ট হয়েছে। প্রথমে আমি বিক্রি করছিলাম 100 টাকা, 120 টাকা কেজি। এখন বর্তমানে বিক্রি হচ্ছে আপনার 180 থেকে 200 টাকা কেজি। তোতামিয়ার মতো এলাকার বেশ কয়েকজন যুবক সজনের বাগান করতে চান। মূলত বেশি চাহিদা ও লাভের পরিমাণ ভালো হওয়ায় আগ্রহী হয়ে উঠছেন তারা। সজনে চাষ আমি দেখছি প্রায় সপ্তাহে 3,000 টাকা মতন বেচে সপ্তাহে। তাতে করে বোঝা যাচ্ছে যে এটা খুব ভালো একটা লাভজনক চাষ করলে করা যায়। আমার ছোট ভাই এই চাষটা করছে, আমি দেখছি ফুল এবং ফল 12 মাসে দেখা যাচ্ছে গাছে। তাতে করে বোঝা যাচ্ছে এটা 12 মাসে হবে। এই কৃষি পণ্যের চাষ ছড়িয়ে দিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। এর যে কারিগরি যে জ্ঞানগুলো আছে, এর পরিচর্যাগত বা এর বাজারজাতকরণ, এই বিষয়গুলো আমরা সবক্ষণই তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং দেখভাল করতেছি। আমরা আশা করি যে এই 12 মাসি সজনে আবাদ বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে আমাদের এই অসময় সবজির চাহিদা এবং পুষ্টি দুটোই মিটবে। সবজি হিসেবে সজনের ব্যবহার বেশি হলেও গাছের বাকল, পাতা, ফুল ও বীজেরও রয়েছে ঔষধি গুণ। নেক্সট রিপোর্ট, নিউজ 24।
দিনের সংবাদে সময় হলো আরেকটি বিরতির। আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর টানা 1 যুগের শাসনের অবসান ঘটল। এদিকে নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেছেন। তবে এক জাতীয়তাবাদী নেতার স্থলে আরেক জাতীয়তাবাদী আশায় ফিলিস্তিনি পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না বলেও মনে করছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনেটকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না বলে জানিয়েছেন ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ক্ষমতার পালাবদলের মধ্যেই নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। মিয়ানমারে জান্তা সরকারের হাতে আটক গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি সোমবার রাজধানী নেপিদোর একটি আদালতে বিচারের মুখোমুখি হবেন। আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘন এবং যোগাযোগে অবৈধ ডিভাইস ব্যবহার করায় তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে পুলিশ, তার বিরুদ্ধে আজ প্রথম সাক্ষ্য গ্রহণ করা হবে। সুচি এবং আরও 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় 23 জুন শুনানির তারিখ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। তবে আদালতে তাদের প্রতিনিধিত্ব করার জন্য কোনো আইনজীবী তালিকাভুক্ত করা হয়নি। শেষ করছি নিউজ 24 দিনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।